এখন শব্দের শ্রেণী বিভাগ, এখানে খেয়াল করেন তো ভাই। এখানে প্রথমে আছে গঠনগত দিক থেকে শব্দ কত প্রকার, তারপরে বলছে অর্থগত দিক থেকে, আর এটা হলো উৎপত্তিগত দিক থেকে। তাহলে শব্দের তিনটা বৈশিষ্ট্য, একটা হলো গঠনগত, একটা হলো অর্থগত, আর একটা হলো উৎপত্তিগত। উৎপত্তি। তো এখন আপনি যদি গঠনগত এটাকে যদি আপনি মনে রাখতে চান, পরীক্ষা আসে গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার, অর্থগত দিক থেকে কয় প্রকার, উৎপত্তিগত দিক থেকে কয় প্রকার। তাহলে গঠনকে আপনি যদি ভাঙেন, গঠ যোগ অন, গঠ যোগ অন, তাহলে গঠ যোগ অন যদি হয় তার মানে দুইটা। আমরা বলতেই পারি যে গঠ যোগ অন, বসেন পরে কথা তাহলে বলবো। আমরা বলবো যে দুটি শব্দ। ঠিক আছে, আচ্ছা কিবোর্ড কাজ করে না, মেজাজ খারাপ হয়ে যায়। আচ্ছা তাহলে আমরা গঠনকে বলবো দুই ভাগে, কারণ গঠ যোগ অন গঠন দুই, তাহলে এটা দুই প্রকার। গঠনগত ভাবে শব্দ কয় প্রকার, দুই প্রকার, সাথে সাথে মুখস্থ করবেন। আর আমি যদি এখন অর্থকে বলি, এটা আপনি এই সূত্র অনুযায়ী না বলে বলবেন অ র হ, কারণ গত এটা আপনার জরুরি না ভাই, গতটা জরুরি না, মূল হলো অর্থ। তাহলে এখানে আপনি বলবেন কয়টা ডিজিট, তিনটা। অ, একটা রেফ আছে সেটা র, থ, অর্থ। তাহলে অর্থ অনুসারে শব্দ কয় প্রকার, তিন প্রকার। প্রকার। গঠনগত ভাবে কয় প্রকার, আচ্ছা এই প্রকার। শোনা যায় না কেন আপনাদের কথা, সাউন্ডটা কমাই দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে গঠনগত ভাবে দুই প্রকার, অর্থগত ভাবে দুই প্রকার, আর উৎপত্তিতে উ খণ্ডত্ব প, এই হলো তিনটা। আর এখানে দুইটা ত আছে, তয় তয় আছে, তার মানে পাঁচ প্রকার। তাহলে উৎপত্তিগত ভাবে শব্দ কত প্রকার, পাঁচ প্রকার। পাঁচ প্রকার। গঠনগত ভাবে কয় প্রকার, দুই প্রকার। অর্থগত ভাবে কয় প্রকার, তিন প্রকার। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমার কিবোর্ড কাজ করে না বুঝছেন, মেজাজটা যে খারাপ হয়েছে না, যাই হোক। তাহলে এখন গঠনগত ভাবে শব্দের শ্রেণীবিভাগ দুই প্রকার, একটা হলো মৌলিক আর একটা হলো সাধিত। ভাই মৌলিক কারে কয়, মৌলিক হলো এমন শব্দ যাকে বিশ্লেষণ করলে বা ভাঙলে আর কোনো অর্থপূর্ণ কোনো শব্দ পাওয়া যায় না। যেমন এই লাইনটা দেখেন, যে শব্দকে বিশ্লেষণ করলে আর কোনো অর্থপূর্ণ অংশ থাকে না তাকে বলে মৌলিক শব্দ। তাকে কি বলে ভাই, মৌলিক শব্দ বলে। এখন দেখেন, হ্যাঁ, এখানে মৌলিকের আছে গোলাপ, লাল, আকাশ, ঢাকা, দেশ, অনেক কিছু আছে ভাই, এত কিছু দরকার নাই। এখানে একটা ছন্দ আছে, মা লাল গোলাপের তিনটি নাক ও পা আছে। তার মানে মা হলো আপনার কি মৌলিক, লাল কি মৌলিক, গোলাপ কি মৌলিক, তিন কি মৌলিক, নাক কি মৌলিক, পা কি মৌলিক। তাহলে এগুলো হলো মৌলিক শব্দ। তবে ভাইয়া পরীক্ষার জন্য আমরা কতটুকু পড়তে চাই, পরীক্ষা আমাদের কতটুকু পড়লে হবে মৌলিক শব্দ, এত কিছু পড়বো না। আপনি পরীক্ষার জন্য গোলাপ, আপনার জন্য সাজেশন 100, 100 100 গোলাপ, গোলাপ, তারপরে তিন, এই তিনটাকে মার্কিং করেন তিন, তারপরে এই দুইটা গেল না, আর একটা আছে, তাহলে গোলাপ, লাল, এই তিনটা আপনি সাজেশন করে পড়বেন। তাহলে মৌলিক শব্দ আমরা বললাম গঠনগত ভাবে শব্দ দুই প্রকার, এক প্রকার হলো মৌলিক শব্দ, আর এক প্রকার হলো সাধিত শব্দ। মৌলিক শব্দের উদাহরণ বললাম তিনটা, গোলাপ, লাল, তিন। আপনি এক কথায় বলতে পারেন তিনটি লাল গোলাপ, ওকে, তিনটি লাল গোলাপ, শেষ। এবার সাধিত শব্দে আসেন। সাধিত শব্দে যে শব্দকে বিশ্লেষণ করলে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে পাওয়া যায় তাকে বলে। তাহলে সাধিত শব্দটা হলো আপনি যদি ভাঙেন তাহলে এক বা একাধিক অর্থপূর্ণ শব্দ পাওয়া যায়, এটাকে বলে সাধিত শব্দ। এটা আমার ওরাকল বই থেকে নেওয়া এই তথ্যটুকু, এটা খুব বেশি বেশি প্রয়োজন নাই। আপনার প্রয়োজন হলো এই জায়গাটা, যেটা আমি গাজী মিজানুর স্যারের বই থেকে কালেক্ট করছি। সমাস, সন্ধি, উপসর্গ, প্রত্যয় ইত্যাদির মাধ্যমে গঠিত শব্দই হলো সাধিত শব্দ। তাহলে সাধিত শব্দের সংজ্ঞা কি, সমাস, সন্ধি, উপসর্গ, প্রত্যয় ইত্যাদির মাধ্যমে গঠিত শব্দই হলো সাধিত শব্দ। তাহলে সাধিত শব্দ যখন আপনি পড়বেন, সমাসের ব্যবহার পাবেন, সন্ধির ব্যবহার পাবেন, উপসর্গ পাবেন, প্রত্যয় পাবেন। যেমন নরনারী, প্রভাত, পরাজয়, পরিচালক, গরমিল, নীল আকাশ। এখানে এই যে প্রভাত, প্র হলো কি, এটা হলো উপসর্গ, পরা উপসর্গ, পরি উপসর্গ, গড় উপসর্গ, বাস এগুলো আপনারা পড়ছেন, গত ক্লাসে আমরা পড়ছি। তাহলে ভাইয়া সাধিত শব্দের ভিতরে পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট কোনটা আমরা পড়বো, আপনি পড়বেন প্রভাত, আর কি পড়বো ভাইয়া, আর পড়বো শুধু গরমিল, এই দুইটা পড়বো। তাহলে আমরা গঠনগত ভাবে শব্দ দুই প্রকার বললাম, একটা হলো মৌলিক, একটা সাধিত। মৌলিকের ভিতরে আমরা তিনটা বললাম, তিন, গোলাপ, লাল। সাধিতের ভিতরে আমরা কি কি বললাম, দুটি বললাম, প্রভাত আর গরমিল, শেষ। এবার ভাইয়া
অর্থ বিবেচনায় আসেন, অর্থ বিবেচনায়। অর্থ বিবেচনায় শব্দ কত প্রকার? অরথ। অর্থ বিবেচনায় শব্দ হলো তিন প্রকার। তো তিন তিন প্রকার। প্রকার বলছি। এক প্রকার হলো যৌগিক, দুই নম্বর হলো রূঢ় বা রূঢ়ি, তিন নম্বর হলো যোগ ও রূঢ়। রুড়ি। অনেকে যোগ রুড়ি রুড়ো। বলে, রূঢ় বলে। এখানে আমার প্রশ্নের কিন্তু ফোঁটা নাই, সেই হিসেবে রূঢ় যোগ হওয়া রুড়ো। দরকার। হ্যাঁ, রূঢ় রুড়ি, না, রূঢ় যোগ রুড়ি রুড়ি। যা পান তাই পড়বেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখেন, যোগ রুড়ি। অর্থ বিবেচনার শব্দ তিন প্রকার। একটা হলো যৌগিক, একটা হলো রূঢ়, আর একটা হলো যোগ রূঢ়। রুড়ি। যোগ রুড়ি। এটা বা যোগ। রূঢ় বা রুড়ি একই জিনিস ভাই। এই যে এই দেখেন, রূঢ় বা রুড়ি দুইটাই আছে, দুইটাই সঠিক। এই যে, হ্যাঁ, আমরা ঠিক আছে। রুড়ি করছি। হ্যাঁ, আর এটা হলো যোগ রূঢ়। এখন খেয়াল করেন, আমরা এই তিনটার একটু পড়াশোনা করব। যৌগিক শব্দ আপনি কিভাবে পড়বেন? যে সকল শব্দের অর্থ তাদের প্রকৃতিপত্রের অর্থ অনুযায়ী হয়ে থাকে তাদেরকে যৌগিক শব্দ বলে। পরীক্ষায় কোনোদিনই সংখ্যাটা আসবে না, কিন্তু বোঝার জন্য আমি দিয়েছি। যেমন কিরিতব্য, কিরি মানে কাজ, তব্য মানে দায়িত্ব। তা কাজের দায়িত্বে যা তারই তো কর্তব্য। তার মানে অর্থের সাথে মিল আছে। এই যে কৃতপত্রের সাথে মিল আছে, প্রকৃতিপত্রের সাথে মিল আছে। বাবুয়ানা, তারপর পিতাহীন পিতৃহীন, পাঠক মিতালি। ভাইয়া, এত বিস্তারিত বলার দরকার নাই। মূল হলো আমি যৌগিক শব্দ মোটামুটি বুঝতে পারছি, প্রকৃতি প্রত্যয় অনুযায়ী হয়ে থাকে। এটা কি ভালো পানি? লাল কে কোন দিন আনছো? আহ, আচ্ছা, তাহলে আমি যৌগিক শব্দের ভিতরে কি পড়তে চাই? যৌগিক শব্দের ভিতরে আমি ভাইয়া পড়বো শুধু কর্তব্য। আমরা মোটামুটি এর পরিচয় জানছি। ভাই আর কি পড়বো? আর পড়বো, মাইক বন্ধ করবেন। হ্যাঁ, আর পড়বো পাঠক। ভাই আর কি পড়বো? আর একটা পড়বো দরিদ্র। হ্যাঁ, গায়কও। মাইক বন্ধ করবেন, গায়কও পড়বো। তাহলে আমরা এখানে চারটা পড়বো, ঠিক আছে ভাইয়া? চারটি পড়বো, চারটি পড়বো, এই চারটি আমরা পড়বো। তাহলে আমাদের হয়ে গেল। যৌগিক শব্দে আমরা চারটা উদাহরণ ঠোঁটস্থ করবো, এর বাইরে পরীক্ষা থাকে না। তবে কোনো ম্যাডামরা যদি বলেন আমি সূত্র ছন্দে ছন্দে পড়তে চাই, তার জন্য এই লাইনটা আমি লিখে দিছি, আপনারা পড়বেন ছন্দে ছন্দে। কি ছন্দে? নয়নের দহিত্র মিতালি পাঠককে পাওয়ার আশায় কর্তব্য ভুলে গিয়ে গায়ক থেকে নায়ক হতে চায়। এখান থেকে আপনি যৌগিক শব্দগুলো আলাদা করে নিয়ে পড়বেন। দুই নাম্বার দেখেন, রূঢ়, রূঢ় বা রূঢ়ি শব্দ, যে শব্দগুলো বর্তমানে তাদের উৎপত্তির সময়কার অর্থের সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে, কোনোদিনই সংজ্ঞা আসবে না, বুঝার জন্য আমি দিছি। তাদেরকে বলে রূঢ় বা রূঢ়ি। এখন বিপরীত অর্থ প্রকাশ করে, আপনাকে বুঝতে হবে। যেমন আপনাকে বলা হলো সন্দেশ, আপনাকে বলা হলো সন্দেশ। এই সন্দেশ শব্দটা উৎপত্তির সময় সন্দেশ ছিল। মাইকের ক্যাচ ক্যাচ করতেছে, কাইন্ডলি মাইকগুলো চেক করেন। তাহলে সন্দেশ উৎপত্তির সময় সন্দেশ ছিল, আর এখন এই সন্দেশের সমার্থক অর্থ হলো সংবাদ। তাহলে সন্দেশ হলো খাবার জিনিস, মিষ্টান্ন, আর সেটা হলো সংবাদ। সংবাদ কই আর সন্দেশ কই? ওই যে একটা রেজাল্ট ভালো হইলেই মানে সংবাদে সন্দেশ লই যায়, মিষ্টি লই যায়। এই রকম হইতে হইতে এই শব্দটা সন্দেশ হয়ে গেছে, সংবাদ হয়ে গেছে। কিন্তু তারপরেও তো অনেক ডিফারেন্স আছে সন্দেশ থেকে সংবাদের। এই জন্য বলছে যে শব্দগুলো বর্তমানে তাদের উৎপত্তির সময়কার অর্থের, উৎপত্তির সময়কার অর্থ ছিল সন্দেশ, আর এখন হইল কি সংবাদ। এই যে এতটা ডিফারেন্স, এটাকে বলে রূঢ় বা রূঢ়ি। যেমন প্রবীণ, প্রকৃষ্ট। আচ্ছা, বীণা বাদক, বয়স্ক ব্যক্তি। তাহলে প্রবীণ থেকে বয়স্ক ব্যক্তি, এটা মোটামুটি চলে। বীণা বাদক আছে। আচ্ছা, তাই আমরা ভাই পড়বো কি? আমরা রূঢ় বা রূঢ়ি শব্দের ভিতরে পড়বো সন্দেশ, পড়বো প্রবীণ, এটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর পড়বো গবেষণা। দেখেন, গবেষণা ছিল, পরে হলো গুরু খোঁজা, তারপরে হলো অধ্যয়ন পর্যালোচনা। আচ্ছা, আমরা এখান থেকে চাপল্য পড়বো শুধু। তাহলে মোটামুটি চারটা দিছি, চারটাই পড়বো। হ্যাঁ, এখন আমাদের ম্যাডামরা, আপুমনিরা যদি বলে আমরা সন্ধে সন্ধে পড়তে চাই, তাদের জন্য প্রবীণ, রাখাল, পাঞ্জাবি পড়ে, মাঠে হস্তি, হরিণ ছেড়ে দিয়ে বাঁশি বাজায় আর সন্দেশ খায়, এবং মাঝে মধ্যে গবেষণাও করে। এটা আপনারা পড়ে নিন, এখানে এতটুকু। তাহলে আমরা অর্থ, অর্থ বিবেচনায় তিন প্রকার যৌগিক শব্দ পড়েছি: পাঠক, কর্তব্য, গায়ক, দহিত্র। আমরা রূঢ় বা রূঢ়ি শব্দ পড়েছি সন্দেশ, প্রবীণ। তারপরে পড়েছি চাপল্য, গবেষণা। এরপর আমরা যোগ রূঢ় শব্দ পড়বো, যে সকল শব্দ উৎপত্তির সময় একটি বৃহত্তর অর্থ প্রকাশ করলেও কালক্রমে তা একটি সংকীর্ণ অর্থের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। দেখেন, যোগ রূঢ় কোনটা?
যে শব্দটা বৃহৎ অর্থের জন্য সৃষ্টি হয়েছে, কিন্তু প্রয়োজনে আপনি সংকীর্ণ করছেন। যদি আপনি বলেন যে আপনি যদি বলেন যে একটা বাড়ি, এটা বাড়ি বলেন, এখানে উদাহরণ আছে, তো উদাহরণ দেখে বলি আমরা। যেমন এখানে যেমন বলছে যে যেমন মন্দির, খেয়াল করেন, যেমন মন্দির, এই মন্দিরটা উৎপত্তি সময় ছিল না। উৎপত্তি ছিল পৃথিবীতে যখন আল্লাহ পাক আদম আর হাওয়াকে পাঠাইছে, তারপরে যদি কিছু বানায় থাকে সেটা ঘর। এখানে এই ঘর কেউ নিজে থাকার জন্য বানাইলো, কেউ উপাসনার জন্য বানাইলো। তাহলে সর্বপ্রথম কিন্তু একটা ঘর তৈরি হয়েছে, এটা বৃহৎ অর্থের জন্য, সেটাকে আপনি মন্দির বানাইলেন। তো এই মন্দিরটা হলো যোগ রুটো, কারণ মন্দিরটাকে আপনি স্পেসিফিক ছোট করে ফেললেন। একটা এবাদত খানা বানাইলেন, এটা আপনি আপনি আপনার বাসার টয়লেট মানে যা বানাইলেন বানালেন, ছোট্ট রুম, পকেট রুম বা ইয়ার রুম, স্টোর রুম, যা কিছু বানান না কেন আপনি সেটাকে আপনি ছোট বানাইলেন, তাহলে সেই হিসেবে মন্দির এটা হলো যোগ রুটো শব্দ। যেমন ভাইয়া আপনি যদি বলেন পঙ্কে জন্মে যা, আপনি পঙ্কে যখন যাবেন সেখানে পঙ্কজ আছে, আরো কত কিছু আছে, সেখান থেকে এই পঙ্কজ, তাহলে পঙ্কে জন্মে যা কত কিছু জন্মে, সেখান থেকে আপনি একটাকে আইডেন্টিফাই করলেন, পঙ্কজকে, এই যে ছোট করে ফেললেন, তাহলে হইল বৃহৎ, করলেন ছোট। যেমন পদ্ম ফুল, তাহলে পঙ্কের জন্মে যা, এখানে আবার বলছে পদ্ম ফুল। তো আপনার পদ্মে যা, পদ্মে যে ফুল পাওয়া যায়, তা পদ্মে তো অনেক কিছু পাওয়া যায়, সেখান থেকে পদ্ম ফুলটাকে আপনি মিন করলেন। এরকম বলদ যে বল দান করে, এরকম বহুত কথা। তাহলে ভাইয়া আমরা যোগ রুটের ভিতরে আমাদের জন্য ইম্পর্টেন্ট কি? আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো শুধুমাত্র এখানে একটা, এই যে পঙ্কজ, এটা পরীক্ষা বারবার আসে। আর এখান থেকে কি পড়বো? এখান থেকে পড়বো এখান থেকে পড়বো আমরা জলধি, এই জলধি পরীক্ষায় থাকে। তারপরে এই যে এখান থেকে সুরিত, এটা পরীক্ষায় থাকে। জলদ, এটা পরীক্ষায় থাকে। আমরা এই চারটি পড়বো। আর কোনো আপারা বা ম্যাডামরা যদি বলেন আমরা ছন্দে পড়তে চাই, তাদের জন্য এটা পঙ্কজ ও আদিত্য তুরঙ্গমে করে রাজপুতকে সাথে নিয়ে জলদ পাওয়ার আশায় জলধিতে মহাযাত্রা করে। এটা আমাদের আফাদের জন্য আচ্ছা ক্যাপসুল, এটা আপনারা নিতে পারেন, সমস্যা নেই। এখন আমি প্রশ্ন স্যার করব শুধু আমার, আমাদের জন্য রাখলাম, বাইরের জন্য রাখেন নাই নাই। হ্যাঁ আমি অডিয়েন্সে প্রশ্ন করব, এই যে তুরঙ্গ অর্থ কি, এটা আমাকে এখন বলতে হবে। তুরঙ্গ অর্থ কি? ঘোড়া। 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 যারা ঘোড়া। আমার যারা আমার সমার্থক ক্লাস করছে বাংলা, তারা পারবে তুরঙ্গ মানে ঘোড়া, ঠিক আছে? যারা করেনি তারা তুরঙ্গ পারবে ঘোড়া। না। আচ্ছা, তুরঙ্গ যদি ঘোড়া ঘোড়া হয়, ঘোড়া। তুরঙ্গ ঘোড়া হলে তরঙ্গ কি? তরঙ্গ হলো ঢেউ। ঢেউ। তরঙ্গ ঢেউ। আচ্ছা, তরঙ্গিনী ঘূর্ণি। কি? তরঙ্গিনী কি? তরঙ্গিনী। নদী। তরঙ্গিনী। নদী। নদী নদী। ওয়াও 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 হয়েছে। আসলে আপনাদের পড়ালেখা ভালো হয়েছে, ধন্যবাদ। এখন আসেন আমরা আর একটু জায়গায় যাব। আপনাদের আগ্রহ আছে পড়ালেখার, যে সার্কুলার দিছে, আগ্রহ না থেকে তো পারা যায় না। হুম। দেখেন উৎস ও আমরা কিন্তু অলরেডি অর্থ অনুসারে গঠন অনুসারে পড়ে ফেলছি, আপনারা ক্লিয়ার করবেন, হ্যাঁ ক্লিয়ার করে পড়ে ফেলবেন। এখন দেখেন উৎস বাদ দেন, উৎপত্তিগত ভাবে আমি বলছিলাম 5 প্রকার, কারণ খণ্ডত্ব প ত ত 5 প্রকার। এই 5 প্রকারের ভিতরে 1 নম্বর হলো তৎসম বা সংস্কৃত, 2 নম্বর হলো অর্ধ তৎসম, 3 নম্বর হলো তদ্ভব, 4 নম্বর হলো দেশি, 5 নম্বর হলো বিদেশি। ভাই তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি সম্পর্কে আমরা একটা আপনাদের সাথে মেমোরাইজ মানে ছোট্ট করে বলি। যেমন ধরেন আহ তৎসম, তৎসম বা সংস্কৃত শব্দটা কি মূলত? বণিকরা যখন আমাদের দেশে আসতো, বাংলাদেশে, তখন তারা কিন্তু শুধুমাত্র টাকা পয়সা নিয়ে মাল সামানা কেনার জন্য আসতো না, তারা তাদের মুখের ভাষাটাকেও নিয়ে আসতো, এসে আমাদের সাথে কথা বলতো। আস্তে আস্তে তাদের ভাষাটা আমাদের ভাষায় পরিণত হয়ে আমরাও সেগুলো বলতে শুরু করতাম। বলতে বলতেই তাদের ভাষাটাও আমাদেরই ভাষার মতো হয়ে গেছে। যেমন তারা আসতো, এসে বলতো চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ব্ল্যাক হোল, হ্যাঁ, এগুলো ওরা বলতো, আমরা এগুলো শুনতাম। তাহলে আমরা যতটুকু বুঝলাম, বণিকদের থেকে বা দূরের মানুষগুলো থেকে, পূর্বের প্রাচীন মানুষ থেকে ভাষাগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে গেছে। সেগুলো সংস্কৃত ভাষা, কঠিন ভাষা, সেগুলো সংযুক্ত থাকে বেশি সেগুলা। যেমন আমি যদি বলি চন্দ্র, মাইক বন্ধ করবেন, চন্দ্র, আপনি এক বাক্যে বলবেন এটা হলো সংস্কৃত বা তৎসম শব্দ। এখন এই চন্দ্র শব্দটা বণিক থেকে আমার বাঙালিরা এটাকে যখন প্রথম অ্যাকসেপ্ট করছে, তখন বলছে চন্দ, চন্দ্র থেকে চন্দ, র বলার সুযোগ নেই। কেউ কেউ আবার বলছে চন্দর,
এত কিছু বলা যাবে না, চন্দর, তাহলে চন্দ্র থেকে চন্দ, আবার কেউ বলছেন চন্দর। এই যে হালকা পরিবর্তন হয়েছে, এই হালকা পরিবর্তনটা, এটার নাম হলো অর্ধ তৎসম। কারণ তৎসমে ছিল চন্দ্র, সেখান থেকে আপনি বলতেছেন চন্দর, সেখান থেকে আপনি বলতেছেন চন্দ, র ফলা বলতেছেন না। এই যে সাময়িক পরিবর্তন করছেন, এই পরিবর্তনটাই কিন্তু আপনার অর্ধ তৎসম। আবার এখন আমার ভুরুঙ্গামারি, নাগেশ্বরী, রৌমারি, এই ভাইয়েরা আর এই চন্দর মন্দর কিছু বলে না, ডাইরেক্ট বলে চাঁদ। এখন চাঁদ বলে, তাহলে চন্দ্র, চন্দর, চাঁদ, এই চাঁদ হলো তদ্ভব শব্দ। তাহলে আমরা প্রশ্ন করতে পারি তদ্ভব শব্দটা কোথা থেকে পরিবর্তন হয়েছে? অবশ্যই তৎসম সংস্কৃত থেকে পরিবর্তন হয়েছে, অর্ধ তৎসমে, অর্ধ তৎসম থেকে তদ্ভবে। তার মানে এটার পূর্বের পুরুষ হলো এরা। তাহলে আমরা যদি বলি মস্তক, মস্তক মানে আমরা যেটাকে মাথা মনে করি, অর্ধ তৎসমে গিয়া মন্থর বা মন্থক, সেখান থেকে হইলো মাথা, মাথা, তাহলে আমরা বলবো তদ্ভব। এভাবে হাজারো শব্দ আছে, আমরা সামনে গেলেই বুঝবো। দেশি কোন শব্দ, যে শব্দগুলো আমার মা বোনেরা স্বাভাবিকভাবে, বাহির থেকে কোনো শব্দ আসে নাই, আমার দেশের মা বোনের চাচাদের মুখের যে ভাষা, সেই ভাষার দেশি শব্দগুলো, সেগুলো দেশি। আর বিদেশি কি ভাই? পর্তুগিজ থেকে কোনটা আসলো, চীনা থেকে কোনটা আসলো, রাশিয়া থেকে কোনটা আসলো, ফার্সি থেকে কোনটা আসলো, হ্যাঁ, ফরাসি থেকে কোনটা আসলো, এগুলারে বলে বিদেশি শব্দ। আমরা সেগুলো সব বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে এক নম্বর হলো তৎসম বা সংস্কৃত। হাজার হাজার তৎসম সংস্কৃত শব্দ রয়েছে, তন্মধ্যে আমাদের শুধুমাত্র এই এটা বেশি ফাইটে গেছে না, এটাকে একটা ছোট করে দেই, বেশি পড়ার দরকার নাই। আমাদের এই 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 এইটা বললেই হবে। এই যে খেয়াল করেন, আমরা এখানে উদাহরণ নিয়ে আসি, খেয়াল করেন। হস্তে যদি, এই যে দেখেন, আমি এটাকে মার্কিং করে দিই, আপনাকে সুবিধা হবে। আচ্ছা, হস্তে যদি থাকে শক্তি, মাইক বন্ধ করেন ভাইয়া, বুঝুন না কেন, নিজের মাইকটা বন্ধ করেন, আপনি তো কথা বলতেছেন না আমার সাথে, কথা বলতেছেন না তো। হ্যাঁ, দেখেন কি লিখছি এখানে, হস্তে যদি থাকে শক্তি, চন্দ্র সূর্য নক্ষত্র করবে ভক্তি, ভবনের পত্র ধর্ম, লাভ ক্ষতি মনুষ্য, পর্বতেরই কর্ম, সন্ধ্যায় করোনা ভোজন, শয়ন ও গমন। এখানে আপনার নীতিবাক্য দিয়ে দিছে। এই যে হস্ত, এটা হলো সংস্কৃত শব্দ। আবার এ যদি থাকে, এগুলা কিন্তু সংস্কৃত শব্দ নয়। আপনার এই হস্ত এটা, এই যে শক্তি এটা, চন্দ্র এটা, তারপরে সূর্য এটা, নক্ষত্র এটা, ভক্তি এটা, ভবন এটা, পত্র, ধর্ম, তারপরে লাভ ক্ষতি মনুষ্য, পর্বত, কর্ম, সন্ধ্যা, ভোজন, শয়ন, গমন, এগুলা হলো সংস্কৃত শব্দ। এর বাহিরে আর পড়তে হবে না, এগুলা মুখস্থ করবেন। অর্ধ তৎসমে আসেন। গিন্নি ও জ্যোৎস্না কুৎসিত পোশাক পরে বৈষ্ণবের বাড়িতে নেমন্তন্ন খেতে যান, কেষ্ট এর খিদে পাওয়ায় শ্রাদ্ধ ভুলে চন্দর ও সুরুজ দেখেন। খেয়াল করেন, গিন্নি আর জ্যোৎস্না মানে এক বেটার বউ, আর সম্ভবত বোন জ্যোৎস্না, এই দুইজন জামা কাপড় ভালো না, গরিব শরীফ মানুষ, কুৎসিত পোশাক, নর্মাল পোশাক পরে বেরিয়েছে, বৈষ্ণব, বৈষ্ণবের বাড়িতে নেমন্তন্ন খাইতে গেছে। ভালো কথা। এখন এখানে আমরা আর বেশ ব্যাখ্যা করব না। তাহলে এই যে গিন্নি, গিন্নি, তাহলে খেয়াল করেন, গৃহিণী থেকে গিন্নি, গিন্নি যদি বলেন তাহলে অর্ধ তৎসম। তারপরে যে জ্যোৎস্না, এটা হলো অর্ধ তৎসম। তবে মজার বিষয় হলো ছয়ের জায়গায় দন্তস্ব দিলেই আবার তৎসম হবে। জ্যোৎস্না বানানে ছয়ের জায়গায় দন্তস্ব দিলে তৎসম হবে। তাহলে এটা মনে রাখবেন, গিন্নি, জ্যোৎস্না, এই যে কুৎসিত এটা, তারপরে বৈষ্ণব, এই যে এটা হলো আপনার অর্ধ তৎসম। আর পাশে যে বৈষ্ণব আছে, এটা হলো তৎসম, তৎসম বা সংস্কৃত বৈষ্ণব। আর এরই অর্ধ তৎসম হলো বৈষ্ণব। এর বাড়িতে নেমন্তন্ন, নিমন্ত্রণ, দেখেন নিমন্ত্রণ হলো সংস্কৃত বা তৎসম, আর নেমন্তন্ন হলো অর্ধ তৎসম। আবার কৃষ্ণ হলো সংস্কৃত বা তৎসম, আর কেষ্ট হলো অর্ধ তৎসম। শ্রাদ্ধ আর শ্রদ্ধা, শ্রদ্ধা হলো সংস্কৃত বা তৎসম, আর শ্রাদ্ধ হলো অর্ধ তৎসম। এরকম চন্দ্র থেকে চন্দর, চন্দ্র হলো তৎসম বা সংস্কৃত, চন্দর হলো আপনার অর্ধ তৎসম। সূর্য থেকে সুরুজ, সুরুজ হলো আপনার অর্ধ তৎসম, আর সূর্য হলো তৎসম। ভাইয়া বুঝতে কোনো অসুবিধা নাই, এগুলো পড়ে ফেলবেন। এবার আসেন তদ্ভব। আখি আজ করেছে কাজ,
মৌ পড়েছে বিয়ের সাজ, বৌমা এনেছে মাছ ভাত, মাথায় হাত কান, মাথায় হাত কানে দাঁত, চাঁদ সই করা তদ্ভবের কাজ। এখানে যে শব্দগুলো আছে এগুলা তদ্ভব, অনেক হাজার তদ্ভব আছে, এগুলা পড়লে আপনার যথেষ্ট। এই যে আখি, আখি পড়বেন আখি। তারপরে তারপরে এই যে আজ পড়বেন আজ। তারপরে কাজ পড়বেন কাজ, মৌ পড়বেন মৌ। তারপরে বিয়ে পড়বেন বিয়ে। তারপরে সাজ পড়বেন সাজ। এই যে বৌমা পড়বেন বৌমা। তারপরে মাছ ভাত পড়বেন মাছ ভাত। তারপরে মাথা পর্যন্ত মাথায় না, মাথা পর্যন্ত পড়বেন মাথা। তারপরে হাত কান দাঁত এগুলা পড়বেন চাঁদ, এগুলা তদ্ভব পড়বেন। তারপরে সই পড়বেন, বাস শেষ। এগুলো তদ্ভব শব্দ পড়ে ফেলবেন, হ্যাঁ পড়ে ফেলবেন। ভাইয়া দেখেন, দেশি শব্দ একটা মাঝে মাঝে পরীক্ষা থাকে। একগঞ্জের কুড়ি ডাগর টোপর মাথায় দিয়ে, চোঙ্গা হাতে পেটের জ্বালায়, চোলাকোলা ডাব ও ডিঙ্গা নিয়ে ঢেকির উপর পা দিয়ে টং এর মাথায় উঠলো। এখানে আপনার কয়েকটা দেশি শব্দ আছে, এটা যদি পড়েন এর বাহিরে আর আপনার পড়তে হবে না। যেমন গঞ্জ, এটা গঞ্জের নয় গঞ্জ। তারপরে যেমন কুড়ি, এই কুড়িটা পড়বেন। তারপরে এই যে ডাগর, ডাগর টোপর, ডাগর টোপর এগুলো দেশি শব্দ, এগুলো পড়বেন। তারপরে চোঙ্গা, এই যে চোঙ্গাটা পড়বেন দেশি শব্দ। তারপর পেট, পেট পেটের না পেট পড়বেন। তারপর জ্বালা, পেটের জ্বালায় জ্বালা জ্বালা জ্বালা। আর যাই হোক, এই যে যে চুলা, ওই পেটের জ্বালা, এটা সম্ভবত হবে কিনা আমার মনে নাই। আচ্ছা, চুলা কুলা ডাব ডিঙ্গা এই চারটাই হবে, ও বাদে এই চারটাই হবে। তারপর ঢেকি এটা হবে। আচ্ছা, এই যে টং, টং হবে। তারপরে মাছা হবে। তবে ভাইয়া দেশি শব্দে আমাদের ইম্পর্টেন্ট কোনটা বললেন না তো? হ্যাঁ বলবো, গঞ্জ। তারপরে পড়বেন কুড়ি। তারপরে পড়বেন ঢেকি। তারপরে পড়বেন কুলা। তারপরে পড়বেন ডাব। এই পাঁচটির বাইরে লাগবে না, পাঁচটির বাইরে লাগবে না। আমার আজকে আমি আমার ক্লাসগুলো নিয়েছিলাম, এগুলা যখন পড়াইছি কিছুক্ষণ পরে জিজ্ঞেস করছি। তা আমরা আপনাকে 60 সেকেন্ড সময় দিই, 60 সেকেন্ড সময় দিব। আগে আপনি গঠনগতভাবে যে দুই প্রকার, জাস্ট আমি যা যা উদাহরণ বলছি সেগুলো পড়বেন। তারপরে আবার অর্থগতভাবে যে উদাহরণগুলো বলছি সেটা পড়বেন, সংজ্ঞা পড়ার দরকার নাই। তারপরে যোগ রুডো 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 রুডো। 120 সেকেন্ডে আপনাকে শেষ করতে হবে দ্রুত। আমি আমি জিজ্ঞেস করবো। সবগুলো দেখতে পারতেছি না, এটা ছোট করলে দেখতে পারতাম। কেন আপনি ঢোকেন, আপনার ফোন দিয়ে পড়েন। ওটা আপনাকে ঢুকতে হবে, আমি তো অন্য কাজ করতেছি। ভাবলাম একটা লিঙ্ক দিয়ে ক্লাস শেষ করবো, বাংলা ক্লাস নিতে আর কি। তাও যদি দুইটা লিঙ্ক লাগে, আমার তো এমনি এনার্জি নেই, শরীর ভালো না। আবার শীট তৈরি করতে হবে। কালকে যে ক্লাস নিবো আপনাদের, সেই শীটটা তৈরি হয় না, যেহেতু রেজাল্টের কম্পিউটার মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে। এটা আমার রাত্রে 4টা 5টা বেজে যাবে, ঘুমই হবে না আজকে রাত্রে। আপনাদের ক্লাস নিয়ে আবার ওটা যাবো, কিন্তু দেখেন এটারই ক্লাস লিঙ্ক শেষ হয়ে গেল। কি হবে আমাকে দিয়ে? আর একটা ভালো আইটি এক্সপার্ট খুঁজতেছি, পাইতেছি না। কালকের ভিতরে খুঁজে বের করবো। আচ্ছা ধরেন, তাহলে আর জিজ্ঞাসা করি না, আপনারা পড়ে নিবেন। আমি যে পড়াচ্ছি তাতে কি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? খালি আমাকে এটা বলেন। না, অসুবিধা হলে আমি পড়াই যাই, পড়াই যাই। এইখানে 10 মিনিট আর আরেকটা আমি আর একটা লিঙ্ক দিয়ে 20 মিনিটের ক্লাস। ভাই একটু 1 মিনিট বলতাম একটু। বলেন দাদা বলেন। ভাই 1 মিনিট, আমি তো শুরু থেকে ছিলাম না এখানে, যে রুট বা রুট শব্দ এখানে একটু আমি বুঝছি না আর কি। এটা আপনাকে গবেষণা
এটা ভিডিও দেখে নিবেন দাদা ভাই, একটু ভিডিও বলতেন দেখে আর কি নিবেন, হ্যাঁ ভিডিও একবার ভিডিও দেখে নিবেন, মাইক গুলো একটু কাইন্ডলি বন্ধ করেন। আমরা এই 8 মিনিটে দেখি কতটুকু যেতে পারি, পরে আর 10-20 মিনিটে ক্লাস শেষ করবো। আমিও যেমন এই মানুষ যে ভাই। আমাদের সংবাদ আর মিষ্টান্ন কেমন হলো? এগুলা ভিডিওটা দেখবেন, আপাতত ওদিকে যাব না, মন মন খারাপ করবেন না, ওদিকে যাব না, একটু ওদিকে তাকান। তাহলে দেখেন ভাই, আমরা এখন বিদেশি শব্দের ভিতরে ঢুকে গেলাম। বিদেশি শব্দের ভিতরে প্রথমে পর্তুগিজ আছে, তুর্কি আছে, ফরাসি, হিন্দি, অভাব নেই, অনেক কিছু আছে, ঠিক আছে, অনেক কিছু আছে। দেখেন পর্তুগিজ শব্দটা বেশি পরীক্ষা থাকে। ইংরেজ গির্জার পাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস, পেঁপে, পেয়ারা, আলপিন ও আলকাতরা রাখলেন। কেরানির মাধ্যমে সাবান দিয়ে কামড়া ও বারান্দা পরিষ্কার করে জানালা খুলে নিলেন। তারপর ইস্পাতের পেরেক ইস্ত্রি ও পিস্তল তোয়ালে দিয়ে পেঁচিয়ে বালতিতে রেখে বোমা বানালেন। এদিকে কেরানি পাউরুটি খেয়ে বোতাম খুলে টুপি মার্কা বেহালা নিয়ে নিলামে গেল। এই যে বিষয়টা, এটা আপনি যদি মুখস্থ করার দরকার নাই, 2-3 বার পড়লে আপনি বুঝবেন যে পর্তুগিজ শব্দ কি কি। আপনি 2 বার পড়লেই বুঝবেন পর্তুগিজ শব্দ কি কি। আসসালামু আলাইকুম। জি ভাই, কে বলছেন? বলেন। আচ্ছা ভাই, আমি এখন অনলাইন ক্লাসে আছি, কিছু বলবেন সংক্ষেপে বলেন। কোথায়, অনলাইনে না অফলাইনে নাকি? আহ আচ্ছা, তালতলা থেকে আসা লাগবে না, আমরা কুড়িগ্রামে চালু করব। কুড়িগ্রামেই এই 5-7 দিনের ভিতরে কুড়িগ্রামে চালু করব ইনশাল্লাহ। আপনার কষ্ট করে তালতলা আসা লাগবে না। কুড়িগ্রামে হ্যাঁ কুড়িগ্রামে চালু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কুড়িগ্রামে চালু করে দিব, 5-7 দিনের ভিতরে কুড়িগ্রামে চালু করে দিব। আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন আর ফেসবুকে লেখালেখি করেন যে স্যার রাজি হয়েছে, কুড়িগ্রামে লিখে চালু করে দিব, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা ফেসবুকে এখনই পোস্ট করেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। কুড়িগ্রাম থেকে আসতে চাই নাগেশ্বরী, কারণ আমার মানুষের কষ্ট ভালো লাগে না, প্রতিদিন আমি কষ্ট করব। এই জন্য বললাম যে ভাই আপনার আশা লাগবে না, কুড়িগ্রামে চালু করবো আরাম, এই আর কি। যেহেতু মানুষের আগ্রহ আছে, এই জন্য পরিশ্রম করব, সমস্যা নেই। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে ভাই? জি ভাই। আচ্ছা মাইক গুলো জি অন করে দেন, মাইক গুলো অন করে দেন, আমার সাথে সাথে আপনারা পড়বেন। আরেকটা মূল কথা হলো, এই যে দেখেন ইংরেজ, ইংরেজ পরীক্ষার হলে লেখা থাকবে ইংরেজ এটা কোন ভাষার শব্দ। অপশনে কয়ে থাকবে ইংরেজি, খয়ে থাকবে পর্তুগিজ। পর্তুগিজ, গয়ে থাকবে উর্দু, ঘয়ে থাকবে ফার্সি। তখন 90% ছাত্র ভুল করে ইংরেজি ভাষা দেখাবে। আসলে ইংরেজ এটা হলো আগে প্রশ্ন ভুলে যাওয়া এরকম। পর্তুগিজ। ওকে, খালি শুনে যান। যেমন আমি একটা একটা করে বলবো, আপনারা সাউন্ড দিয়ে সকালে আপনারা হইবেন সাউন্ড দিয়ে বলবেন বাচ্চাকাচ্চার পর্তুগিজ। সমস্যা আমি কি বলি, বাচ্চাকাচ্চার আমার কথা সমস্যা শুনেন। আমি একটা করে ওয়ার্ড বলবো, আপনারা পর্তুগিজ বলবেন। তাহলে ইংরেজ বলেন, ইংরেজ। পর্তুগিজ। ইংরেজ গির্জা, গির্জা। পর্তুগিজ পাদ্রি, পাদ্রি। পর্তুগিজ। আচ্ছা, তারপর চাবি। পর্তুগিজ গুদাম, গুদাম। পর্তুগিজ। আলমারি। পর্তুগিজ আনারস। পর্তুগিজ পেঁপে। পর্তুগিজ পেয়ারা, পেয়ারা। পর্তুগিজ আলপিন, আলকাতরা। কেরানি, পর্তুগিজ। কেরানি। পর্তুগিজ। সাবান, সাবান। কামরা, বারান্দা। পর্তুগিজ জানালা। পর্তুগিজ আচ্ছা, ইস্পাত, ইস্পাত। ইস্পাত পর্তুগিজ পেরেক। পেরেক পর্তুগিজ। ইস্ত্রি, পেরেক পিস্তল। ইস্ত্রি পিস্তল আচ্ছা, পর্তুগিজ। তোয়ালে। পর্তুগিজ। বালতি, বোমা। বালতি পর্তুগিজ। বোমা কেরানি, কেরানি, পাউরুটি। পাউরুটি ওকে বলতে দেন আচ্ছা, পর্তুগিজ। বোতাম। কেরানি মনে হয় হবে না কেরানি হবে না মনে হয় কেন হবে না কেরানি? কেরানি 100% হবে। হবে, কোনো মিস নেই, এখানে যা আছে সব হবে। শোনেন, পাউরুটি, কথা বলেন না, কনফিউশন লাগাবেন না কেউ। কেরানি একটা কেরানি দুইটা থাকে
হ্যাঁ, পাউরুটি আমি বলতে বলছি, আমি চাইলেই পারি আপনাদেরকে না বলে ক্লাস শেষ করতে, কিন্তু এই জন্য বলছি একটু পরে প্র্যাকটিসে গেলে আপনারা পারবেন। এই জন্য আপনাদেরকে আমি একবার করে মুখ দিয়ে বলাইলাম। এখন আসেন তুর্কি শব্দ আসেন। তুর্কি, তুর্কি এগুলো খুব ইম্পর্টেন্ট। বিবি বেগম কোরমা খায়, বাহাদুর দেশ চালায়, উর্দি পড়া দারোগা বাবা তাকিয়ে দেখে তোশকের উপর খোকা কুলির লাশ পড়ে আছে, চাকু হাতে বাবুর্চি ঠাকুর তাই দেখে হতবাক, বাহাদুর বারুদ সহ বন্দুক হাতে নিলে বাবুর্চি ঠাকুর মুসলেকা দিয়ে দৌড়ে পালায়। ওয়াও, আচ্ছা পালাইতে দেন। এখন এখানে আসেন, বিবি এটা তুর্কি শব্দ, বেগম তুর্কি শব্দ, কোরমা তুর্কি শব্দ, তারপরে এই যে বাহাদুর তুর্কি শব্দ, হ্যাঁ, তারপরে এগুলো বেশি ইম্পর্টেন্ট, একটু মার্কিং করে দেন আচ্ছা দিচ্ছি ভাইয়া দিচ্ছি। আসার মতো। আচ্ছা এই যে বিবি তাহলে মার্কিংই করে দেই, আচ্ছা বলাচ্ছে মার্কিং করে দেওয়াই বেস্ট। তারপরে কোরমা এটা, তারপরে আসেন উর্দি, ভাইয়া পরীক্ষায় দিবে উর্দি কোন ভাষার শব্দ, ক নাম্বার থাকবে? উর্দু। তুর্কি। 99% ছাত্র ভুল করবে, হ্যাঁ। তারপরে যে দারোগা, দারোগা 100% ইম্পর্টেন্ট, তবে বাবা আপনাদের জন্য 500% ইম্পর্টেন্ট। বাবা বিসিএস এ বারবার আসছে, 100%। প্রাইমারিতে আসছে, হ্যাঁ 500, আপনাদের এবারই আসবে ইনশাল্লাহ, আসবে 1900 নিবন্ধন আসবে, প্রাইমারিতে আসবে, প্রাইমারিতে ইনশাআল্লাহ। আসবে ইনশাল্লাহ। আচ্ছা তারপর তোষক, এই যে তোষক লাগবে না, তেমন একটা ইম্পর্টেন্ট না। খোকা কুলির লাশ, এই যে লাশটা আসে মাঝে মাঝে। তারপরে যে চাকু, ভাই চাকু, চাকু হলো আপনার তুর্কি ভাষা শব্দ, আর চাবুক যদি বলে চাবুক তাহলে কিন্তু উর্দু ভাষা শব্দ, উর্দু। আচ্ছা তাহলে এখন বাবুর্চি, বাবুর্চি লাগবে না, ঠাকুর লাগবে না, হতবাক লাগবে না। এই যে বারুদ, বারুদটা পড়বেন, বারুদ পড়বেন, হ্যাঁ আর লাগবে না। ঠিক আছে, যা বলছি এগুলা তুর্কি শব্দের ভিতরে, এগুলা পড়বেন। আমাদের 1 মিনিট 41 সেকেন্ড লিঙ্ক আছে, আমরা একটা লিঙ্ক দিব, কতক্ষণ লাগে লাগুক। ওকে, এখন ফরাসি শব্দে আসেন ভাই, ফরাসি কিন্তু ফার্সি নয়। তাহলে ফরাসির ভিতরে আছে বুর্জোয়া, কার্তোস, ডিপো, কুপন, ক্যাফে, রেস্তোরাঁ, রেনেসা, আতাত। আপনি পড়বেন কি ভাইয়া? আপনি পড়বেন রেনেসা। আপনি কি পড়বেন? আপনি পড়বেন রেস্তোরাঁ। আপনি কি পড়বেন? আপনি পড়বেন ক্যাফে। ঠিক আছে, তারপরে কুপনটাও পড়বেন, ডিপো লাগবে না। এই চারটি আপনি পড়বেন, চারটি আপনি পড়বেন। এখন আসেন হিন্দি শব্দ। হিন্দি শব্দের ভিতরে চাচা চাচি, দাদা দাদি, ফুফা ফুফি, ভরসা ঠিকানা, জিলেপি, খেলনা, কাহিনী পাই তারা, চানাচুর একটাও লাগবে না, শুধুমাত্র এই চানাচুরটা লাগবে, চানাচুর। আর একটা শব্দ আপনারা লিখে নেন, পানি। কি রে ভাই, আজকে কি কিবোর্ডের বাচ্চা কথা শুনবি নিয়ে? দেখি কিবোর্ডটা কি, যে একটা হিন্দি শব্দে আর একটা পানি নেন ভাই, পানি। পানি হিন্দি নিছেন? আরে শালা, জি ভাই, লেখে নিছি সিটে ভাই। কন্ট্রোল অল্টার ভি দিয়ে দেখেন কি ভাই। কন্ট্রোল অল্টার ভি জি? ভি অব্র, অব্র না নেই, অব্র, অব্র তো। অবরো না রে ভাই, আমি বিজয় লিখি। বিজয় কন্ট্রোল অল্টার বি, বাংলাদেশের বি। কন্ট্রোল অল্টার বি দেই তো ভাই, কন্ট্রোল অল্টার বি দিয়ে আছে, কিবোর্ডের হাড় হাড্ডি ভাঙিয়ে এলেছি, কাম আছেন। কে কেউ আসছে ভাই? একজন একজন লোক আসছে, হ্যাঁ, বাসা আবার আব্বা, না আমি খালি 1 মিনিট দেখি কথা বলে আসছে, যা লিঙ্ক শেষে দেবে, লিঙ্ক শেষে দেবে, আমি নতুন করে লিঙ্ক দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে।